হচ্ছে অভিজ্ঞাপন। শুভ সকাল শ্রোতা বন্ধু, স্বাগত সবাইকে অভিজ্ঞাপনের আজকের পর্বে। সঙ্গে রয়েছি আমি সাথী এবং আমি সঙ্গে রয়েছি শ্বেতা। শ্রোতা বন্ধু, একটি সুন্দর হাসির পেছনে একজন দক্ষ দন্ত চিকিৎসকের অবদান কিন্তু অনস্বীকার্য, সেটা আমরা সবাই মানি। আমাদের হাসিকে সুন্দর রাখতে এবং দাঁতের স্বাস্থ্যের যত্ন নিতে দন্ত চিকিৎসকরা যে নিরলস পরিশ্রম করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে 6ই মার্চ আজকের এই দিনটি পালিত হয় জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসেবে। আমরা জানি দাঁতের যত্ন না নিলে কেবল দাঁত নয়, বরং হৃদরোগ, ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যাও হতে পারে। তাই আজকের এই দিনটি পালনের একটাই উদ্দেশ্য, মুখগহ্বরের স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা। অনেকের মধ্যেই ডেন্টিস্টের কাছে যাওয়া নিয়ে এক ধরনের ভয় কাজ করে। আজকের এই দিনটি দন্ত চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ ভূমিকার কথা আমাদের মনে করিয়ে দেয় এবং সেই ভয় দূর করতে সাহায্য করে। দাঁতের ব্যথা উপশম করে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আমাদের আরাম দেওয়ার জন্য আজকের দিনে চলুন না আমাদের দন্ত চিকিৎসকের প্রতি একটু কৃতজ্ঞতা জানাই। শ্রোতাবন্ধু, আমাদের দেশে কিন্তু প্রতি বছরই 4 মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত পালিত হয় জাতীয় নিরাপত্তা সপ্তাহ। শিল্পক্ষেত্রে দুর্ঘটনা রোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই সপ্তাহ পালনের মূল লক্ষ্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন কর্মসূচি যেমন নিরাপত্তার শপথ গ্রহণ, মক ড্রিল, প্রশিক্ষণ, আলোচনা সভা ও প্রচারের মাধ্যমে এই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। মনে রাখা দরকার, সতর্কতা ও সুরক্ষা সম্পর্কে সচেতন থাকা কেবলমাত্র কলকারখানা বা কর্মক্ষেত্রেই নয়, বা নির্দিষ্ট সময়ের জন্যই নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনেরও অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত সবসময়। শ্রোতা বন্ধু, এবারে তাহলে জানিয়ে দিচ্ছি আজকের দিনের ইতিহাস কি বলছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1915 সালের আজকের দিনে। ভারতের প্রথম ইংরেজি ভাষার ব্যবসা সম্পর্কিত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস প্রকাশনা শুরু হয় 1961 সালের আজকের দিনে। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের প্রিয় পর্ব লিখছি তোমায় পর্বের। তবে লিখছি তোমায় পর্বে চিঠি পড়ার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের মার্চ মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের বিষয়গুলো। প্রথম বিষয় আপনাদের জানা রয়েছে নারীর লড়াই, আর দ্বিতীয় বিষয় হলো অর্থের প্রয়োজন চিরকাল ছিল, আছে, থাকবে, কিন্তু যখন সেই প্রয়োজন বাসনায় রূপ নেয় আর বাসনা লোভে পরিণত হয়, তখন মানুষের মন
সম্পর্ক, সমাজ সব কিছুই বদলে যেতে শুরু করে। বিত্ত কি কেবল নিরাপত্তার প্রতীক, নাকি কখনো তা হয়ে ওঠে অশান্তির কারণ? অর্থ কি আমাদের স্বাধীনতা দেয়, নাকি অদৃশ্য শৃঙ্খলে বেঁধে ফেলে? কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, অর্থের কাছে মানুষ আজ দাস, বিবেকের বাণী হয় নিঃশ্বাস। অর্থাৎ অর্থকে মানুষের স্বাধীনতার শত্রু হিসেবে কবি দেখিয়েছেন। বিত্ত নিয়ে আপনার অভিমত, ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই অভিজ্ঞাপন। অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি পাঠাতে পারেন। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন, আর চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন না। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের মার্চ মাসের বিষয়, দ্বিতীয় বিষয় বিত্ত বাসনা। তাই কলম ধরুন আজই, আপনার অনুভব আপনার ভাষায় শোনান বিত্ত বাসনার অন্তরালের সত্য কথা, শুধুমাত্র অভিজ্ঞাপনে। শ্রোতা বন্ধু, প্রথম চিঠিটি পড়ছি, যেটি লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, পুরুষের দ্বারা সব কাজ সম্ভব, নারীর দ্বারা নয়। এই মিথ্যে ধারণা আবহমান কাল ধরে মানব সমাজে প্রচলিত। যুগে যুগে নানা সমাজে অনন্য নারীর আবির্ভাব ঘটেছে। তারা মিথ্যের আশ্রয়ে গড়ে ওঠা ধারণাকে চুরমার করে মানব কল্যাণে শিক্ষা, প্রযুক্তি, নেতৃত্ব, শাসন ব্যবস্থা পরিচালনায় নতুন কীর্তি স্থাপন করে গেছেন। প্রাচীনকালে ঘোষা, আপালা, বিশ্ববরাদের মতো বিদুষী নারীর আবির্ভাব ঘটেছিল। এ যুগেও তেমনি জিমন্যাস্টিক্সে নাদিয়া কোমানিচি, টেনিসে সেরেনা উইলিয়ামস, ফুটবলে মার্তা ভিয়েরা, আইটানা বানমাতি, ক্রিকেটে ঝুলন গোস্বামী, স্মৃতি মান্ধানারা প্রতিভার উজ্জ্বল নিদর্শন। দেশ শাসন আপোষহীন বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে মার্গারেট থ্যাচার, অ্যাঞ্জেলা মার্কেল, ইন্দিরা গান্ধী, জেসিন্ডা আরবার্নের কথা ইতিহাসে চিরস্মরণীয়। সমস্ত নারীকে কোনোদিন চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ রাখা যায়নি, যাবেও না। তাঁরা যুদ্ধক্ষেত্র, পর্বতারোহণ, বিমান চালনা, প্রযুক্তিবিদ্যায় এগিয়ে চলেছেন। শিক্ষার অধিকার নিয়ে বছর 50 আগে এমন একজন নারীর উদয় হয়েছিল আমাদের এলাকায়, নাম মমতাজ খাতুন। তখন 10ম শ্রেণীর ছাত্রী। ওর বাবা বললেন, ঢের হয়েছে, এবার মেয়েকে বিয়ে দেব। পাত্র দেখা চলতে থাকে। মমতাজের অদম্য ইচ্ছে লেখাপড়া চালিয়ে যাবে। বাবা কোনো কথা শুনতে চান না। মমতাজ গোপনে একটা ব্লেড কিনে পাশের বাড়ির কাকিমার কাছে গিয়ে বলে, আমাকে ন্যাড়া করে দিন। উনি প্রথমে অবাক হলেও ন্যাড়া করে দেন। পাত্র দেখা বন্ধ হয়ে যায়। মমতাজ প্রথম বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের পর অনার্স, মাস্টার্স পাশ করে স্কুলে শিক্ষকতার চাকরি পায়। এরপর প্রধান শিক্ষিকার পদ। তার ছেলে প্রফেসর, মেয়ে ডাক্তার। পরিবারের অর্থ সম্পত্তি থেকে শিক্ষা, দীক্ষা সব কিছুতেই নারীর সমানাধিকার থাকা নিশ্চিত করতে পারলেই মঙ্গল সমাজের, দেশ তথা সমগ্র পৃথিবীর। শুভকামনায় মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর 24 পরগনা। শ্রোতাবন্ধু, এবারে আপনাদের শোনাবো দ্বিতীয় চিঠিটি। আর দ্বিতীয় চিঠিটি লিখে পাঠিয়েছেন মঙ্গল প্রসাদ মাইতি, পশ্চিম মেদিনীপুরের রাজ্য বল্লভপুর থেকে। তিনি চিঠিতে লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন। রাত দুপুর তখন। মেনকা দেবী ঘুমোচ্ছেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মেনকাদি, মেনকাদি, ও মেনকাদি! ডাক শুনে মেনকা দেবী বাইরে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, কি কি হয়েছে? এত রাত্রে ডাকাডাকি করছো কেন? যিনি ডাকতে এসেছিলেন তিনি বললেন, দিদি, ছেলের বউ পারেনি, একটিবার চলো আমাদের বাড়ি। প্রথম মা হতে চলেছে তো, খুব কষ্ট পাচ্ছে, একটিবার দেখে আসবে চলো। না, কাঁচা ঘুম ভেঙে গেছে বলে
মেনকা দেবীর কোনো বিরক্তি নেই, বেজার নেই। হাসি মুখে লণ্ঠন হাতে করে বেরিয়ে পড়লেন। সারা রাত রোগীর পাশে থেকে সেবা শুশ্রূষা করে এবং তার সন্তান প্রসব করিয়ে তবেই বাড়ি ফিরলেন। রোগীর বাড়ির লোকের তখন এক বুক স্বস্তি। এই মেনকা দেবী হলেন আমাদের মা। আজ থেকে ৫৫-৬০ বছর আগে আমাদের গ্রাম ছিল সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম। এলাকায় সন্তান ভূমিষ্ঠ হলে হাসপাতালে যাওয়ার জো ছিল না। ভরসা বলতে একমাত্র গ্রামেরই গৃহবধূ মেনকা দেবী, অর্থাৎ আমাদের মা। কারোর বাড়িতে প্রসব বেদনা উঠল মানে মায়ের ডাক, আর সব কাজ সেখানে তিনি ঠিক উপস্থিত। সে সকালবেলাই হোক, দুপুরবেলাই হোক, বিকাল, সন্ধ্যা, রাত দুপুরই হোক। নিজের অজান্তেই আমাদের মা গ্রামের অলিখিত নার্স হয়ে উঠেছিলেন। না, অসাধারণ এই সেবা কাজের দায়িত্ব তার মাথায় কেউ তুলে দেয়নি, আপনা থেকেই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। অকৃত্রিম স্নেহ, যত্ন, আত্মি দিয়ে কতজন ভূমিষ্ঠ সন্তানকে তিনি মায়ের হাতে তুলে দিয়েছেন তার ঠিক নেই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তার হাতে পড়ে কোনো বাচ্চারই কোনো অসুবিধা হয়নি। কোনো পারিশ্রমিক নেননি মা, সবটাই করেছেন সেবার ভিত্তিতে। নিজের সংসারের কত কাজ বয়ে গেছে, কত ক্ষতি হয়েছে, সেদিকে মায়ের ভ্রুক্ষেপ ছিল না। একটা শিশুকে মাটির পৃথিবীতে আনছেন, এটাই তার কাছে বিরাট আনন্দ, একটা বিরাট সত্যি। একজন সাধারণ নারী হিসেবে মায়ের এই লড়াই এলাকাবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সশ্রদ্ধ নমস্কারান্তে ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর। চোখে আজ সূর্য নেমেছে, বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে, বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। নারীর লড়াই বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন সুনেত্রা চ্যাটার্জি, বরানগর, কলকাতা থেকে। তিনি লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেজ দাদা ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর। হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা হলেন সুদক্ষিণা দেবী। উত্তরপ্রদেশের হরদই জেলার জমিদার আইসিএস অফিসার পণ্ডিত জলাপ্রসাদ পাণ্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাঁকে ঘোড়ায় চড়া, বন্দুক চালানো, জমিদারি দেখাশোনার সব কাজ শেখান। কিন্তু মাত্র ২৭ বছর বয়সে সুদক্ষিণা স্বামীহারা হন। মাত্র ২৭ বছর বয়সে স্বামী হারিয়ে তিনি ভেঙে পড়েননি, বরং আগুনের শিখার মতো জ্বলে উঠলেন। অভিভাবকহীন জমিদারির দিকে অনেকের লোভ ছিল। তিনি দাপটের সঙ্গে জমিদারির রাশ নিজের হাতে রাখেন। ঘোড়ায় চড়ে তিনি বেরিয়ে পড়তেন জমিদারি দেখাশোনা করতে। প্রজাদের জন্য অনেক
জনকল্যাণমূলক কাজ তিনি করেন, পুত্রকে প্রতিষ্ঠিত করেন, ইংরেজ অফিসাররাও তাকে সমীহ করে চলতেন। নারী শিক্ষার জন্য তিনি বিশেষ উদ্যোগী ছিলেন। স্বামীর অকাল মৃত্যুর পর স্বামীর নামে পণ্ডিত জলাপ্রসাদ কন্যা পাঠশালা স্থাপন করেন, পর্দা ক্লাব তৈরি করেন পর্দানুসীন মেয়েদের একটু আলোয় আনার জন্য। বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং নারী শিক্ষার প্রসারের জন্য তিনি কাইজার ই হিন্দ পদক লাভ করেন। একা লড়াই করে জীবনের পথে এগিয়ে যাওয়া এই নারী যেন কাকা রবি ঠাকুরের এই কবিতার প্রতিমূর্তি। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। সুনেত্রা চ্যাটার্জি, MNK রোড, বরানগর, কলকাতা। শ্রোতাবন্ধু, আজকের লিখছি তোমায় পর্বে শেষ চিঠিটি লিখে পাঠিয়েছেন নদিয়ার নবদ্বীপ সরকারপাড়া থেকে প্রতাপ চন্দ্র দাস। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ইতিহাসের বড় বড় পাতায় যাদের নাম লেখা থাকে তাদের আমরা সহজেই মনে রাখি, কিন্তু সমাজকে ভেতর থেকে বদলে দেন এমন অনেক মানুষ আছেন যাদের কথা তেমনভাবে কোথাও লেখা থাকে না। তাদের লড়াই নিঃশব্দ, কিন্তু সেই লড়াইয়ের আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কল্যাণী মণ্ডল তেমনি এক সাহসী নাম। 1997 সাল, উত্তর 24 পরগনার ব্যারাকপুরের নগেন্দ্র স্মৃতি শিক্ষানিকেতনের প্রধান শিক্ষিকা তিনি। হঠাৎ একদিন ঘোষণা করলেন স্কুলে সরস্বতী পুজো হবে না, কারণ তার আস্থা ছিল স্কুল মানে পড়াশোনা, প্রশ্ন করা, যুক্তি শেখা। শিক্ষাঙ্গন এমন এক জায়গা যেখানে সব ধর্মের, সব চিন্তার ছাত্রছাত্রী একসঙ্গে বসে শিখবে। সেখানে কোনো ধর্মীয় আচার থাকলে সেই মুক্ত পরিবেশ নষ্ট হয়। তিনি বলেছিলেন, শিক্ষা মানেই বিজ্ঞান মনস্কতা আর মানবিকতা। কথাটা বলা যত সহজ, কাজটা ততটাই কঠিন ছিল। চারদিক থেকে শুরু হলো বিরোধিতা। কেউ কটূক্তি করল, কেউ অভিযোগ তুলল, কেউ দূরে সরে গেল। মানসিক চাপ ছিল অসহ্য। তবুও তিনি সিদ্ধান্ত বদলাননি। শান্ত গলায় নিজের জায়গায় অটল ছিলেন। তিনি জানতেন আজকের এই ছোট সিদ্ধান্তই আগামী দিনের মুক্ত শিক্ষার বীজ বুনবে। তাকে দেখলে মনে পড়ে সেই সব মানুষের কথা যারা সমাজের অন্ধকার ভেঙে আলো জ্বালাতে চেয়েছিলেন, ডিরোজিও, বিদ্যাসাগরদের মতো। কল্যাণী মণ্ডলের লড়াইও তেমনই চিৎকারহীন কিন্তু দৃঢ়। তিনি চেয়েছিলেন তার ছাত্রছাত্রীরা যেন অন্ধভাবে কিছু না মেনে নেয়, নিজেরা ভাবতে শেখে, কুসংস্কারের পথে নয়, বিজ্ঞানের পথে হাঁটে। একজন শিক্ষিকা হিসেবে এটাই ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। এই লড়াই শুধু একটি সিদ্ধান্তের গল্প নয়, এটি একজন নারীর সাহসের বাস্তব ঘটনা, যিনি সত্যকে আঁকড়ে ধরে রেখেছেন যত বাধাই আসুক না কেন। তার মতো মানুষদের জন্যই সমাজ একটু একটু করে বদলায়, আলো একটু একটু করে বাড়ে। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া। এমন কেউ আছে বলে সাহস বড় হয়, যার কথা বলতে গেলে রাত ফুরিয়ে যায়। দময়ন্তী দমে দমে, দময়ন্তী ক্রমে ক্রমে, দময়ন্তী জীবন জানে, দময়ন্তী আকাশ মানে, দময়ন্তী দমে দমে, দময়ন্তী ক্রমে ক্রমে, দময়ন্তী জীবন জানে, দময়ন্তী আকাশ মানে। শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য।
ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিবাসী মহিলা সমিতি পরিচালিত আগরতলা প্রগতি রোডস্থিত অনুরূপা একাডেমিতে 2026-27 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে। ছাত্রীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার জন্য কোনো খরচ বহন করতে হয় না। আপনারা যোগাযোগ করতে পারেন 8787619288। আবারও জানিয়ে দিচ্ছি 8787619288 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আরও একখানি তথ্য রয়েছে আমার হাতে। অন্যান্য শ্রেণীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP 2.0 এর মাধ্যমে মাধ্যমিকোত্তর বৃত্তি 2025-26 ইংরেজি পাবার জন্য যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীরা অনলাইন দরখাস্ত করতে ইচ্ছুক তাদেরকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য www.obcw.tripura.gov.in এর মাধ্যমে অবগত হওয়ার জন্য বলা হয়েছে এবং 0381232903 8729899332 এই দুটো নম্বরে যোগাযোগ করা যাবে। যে ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন করার বর্ধিত সময়সীমা আগামী 10ই মার্চ 2026 ইংরেজি পর্যন্ত ধার্য করা হয়েছে। জানিয়ে দিচ্ছে আরও একটি তথ্য। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড পরিচালিত ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এ বসার জন্য অনলাইন আবেদনের সময়সীমা 5ই মার্চ থেকে 7ই মার্চ 2026 পর্যন্ত করা হয়েছে। যেসব ছাত্রছাত্রীরা এখনও অনলাইন আবেদন জমা করতে পারেনি তারা 7ই মার্চ অর্থাৎ আগামীকালের মধ্যে তাদের প্রয়োজনীয় নথিপত্র সহ বোর্ডের ওয়েবসাইট www.tbje.tripura.gov.in থেকে আবেদন জমা করতে পারবে। শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। স্বাস্থ্য কি বলছে? বসন্তকাল যেমন প্রেমের মরশুম, তেমনি এই ঋতুতে রোগের আনাগোনা লেগেই থাকে। তবে জানেন কি, হাতের নাগালেই রয়েছে সুস্থ থাকার দারুণ টোটকা, বোগেনভিলিয়া, যা আবার কাগজ ফুল নামেও পরিচিত। অনেকের বাড়ির আশেপাশেই ফুটে থাকতে দেখা যায় এই ফুলকে। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের কিন্তু আরও নানান গুণ রয়েছে। বোগেনভিলিয়ার তৈরি চা স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। সর্দি, কাশি, গলা ব্যথাতে উপকারীর পাশাপাশি জয়েন্টের ব্যথা, ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রেও এই চা কাজ করে। এমনকি থাইল্যান্ডের এক গবেষণায় দেখা গিয়েছে, বোগেনভিলিয়ায় রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, আলসারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। এছাড়াও গরমে নিজেকে সতেজ রাখতে বোগেনভিলিয়ার শরবতও খেতে পারেন। সেই সঙ্গে শরবতের পাশাপাশি বোগেনভিলিয়া পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে ফুটিয়ে তা চায়ের মতো মধু মিশিয়ে খেতে পারেন। স্বাদের জন্য মিশিয়ে দিতে পারেন 1 চামচ মধু এবং কিছুটা পরিমাণ লেবুর রস। ব্যাস, তারপর গ্লাস হাতে কিংবা কাপ হাতে বসে পড়ুন ব্যালকনিতে। দেখবেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে মনেও শান্তির সুর বাজবে। এই ছিল স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। শ্রোতা বন্ধু, এবারে তাহলে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি কাজের খবর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 650টি। শিক্ষাগত যোগ্যতা BA, BCom, BSc, BE, BTech, BBA। অধিক নম্বরে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 20 থেকে 28 বছর। সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 8ই মার্চ। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 11 এপ্রিল অনুষ্ঠিত হবে আগরতলা সহ সারা দেশের 1/2 শহরে। তবে বিস্তারিত কল লেটারে জানানো হবে এবং www.rbi.org.in এই ওয়েবসাইটে লগ ইন করেও জেনে নিতে পারেন। আরও একটি
কাজের খবর জানিয়ে দিচ্ছি। বিএসএনএল এর সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মোট শূন্যপদ 120টি। শিক্ষাগত যোগ্যতা বিটেক হতে হবে। বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইন আবেদনের শেষ তারিখ 7ই মার্চ। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আগরতলা সহ সারা দেশের শতাধিক শহরে। আরও বিস্তারিত জানতে লগ ইন করতে পারেন www.bsnl.co.in এই ওয়েবসাইটে। তো জানিয়ে দিলাম কর্মপ্রার্থী বন্ধুদের জন্য দুটি কাজের খবর। শ্রোতাবন্ধু, সময় বলছে এবারে অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হবে। তবে যাবার আগে যথারীতি আপনাদের জানিয়ে দিই আজকের আকাশ কেমন থাকবে, আজকের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ কিন্তু অংশত মেঘলা থাকবে, তবে ভোরের দিকে কুয়াশা থাকতে পারে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 24%। তো এই ছিল আবহাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী, এবং আমার সঙ্গে ছিল আমি শ্বেতা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এর পরপরই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।